আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো বাংলাদেশে কি তাহলে আমাদের আমেরিকান কার্যক্রম কি মোটামুটি একটু সীমিত হয়ে যাবে? তেমন একটা আলোচনা সামনে এনেছি। কারণ হচ্ছে আমরা দেখেছি একটা নিউজ আসছে অনেকদিন ধরে, যেমন যেহেতু একটা নিউজ আসছে সেটা হচ্ছে USAID তাদের কার্যক্রম সীমিত করছে, লোক ছাঁটাই করছে। বাংলাদেশের আমেরিকান যে এমবাসি আছে সেখানে অ্যাম্বাসেডর অনেক দিন ধরে নাই। এবং আমরা জানি ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলে একটা নতুন ডিপার্টমেন্ট খুলেছে, তারা প্রচুর লোকজন ছাঁটাই করছে। 20 লক্ষ কর্মচারীকে তারা কি করেছে, ইমেল পাঠিয়েছে যে তারা যদি কাজ ছেড়ে দেয় তাদের 8 মাসের বেতন দিয়ে চাকরি থেকে তাদেরকে রিজাইন করানো হবে। সো আমরা তাহলে যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে, যেহেতু জনবল কমানো হচ্ছে, এফিসিয়েন্সির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে, সুতরাং বাংলাদেশের আমেরিকান যে অ্যাম্বাসি সেটা কি তাদের কার্যক্রম সীমিত করে ফেলবে কিনা, সেটা বন্ধ হয়ে যাবে কিনা, সেটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর গতকালকে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে শীর্ষ বৈঠক হয়েছে সেখানে আমরা দেখেছি আই উইল লিভ বাংলাদেশ টু PM মোদী। বাংলাদেশকে আমি PM মোদির কাছে ছেড়ে দিচ্ছি। মানে বাংলাদেশের যে কার্যক্রম, বাংলাদেশের যে পলিটিক্যাল ডিপ্লোম্যাসি, এগুলো সব এখন নয়াদিল্লি থেকে নিয়ন্ত্রিত হবে, সেটা আমরা অনেক আগে থেকে প্রেডিক্ট করে আসছি। কারণ হচ্ছে বাংলাদেশের উপর যাদের খুব বেশি আগ্রহ আছে তারা হচ্ছে ডেমোক্রেটরা। এখন ডেমোক্রেটরা হচ্ছে অনেক বেশি, আমরা দেখেছি যে গতবার ওয়ার্ল্ডের মধ্যে তারা তাদের বিস্তারিত মানে তারা ইনভলভ হতে চেয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেটা হচ্ছে আমেরিকাকে সে গ্রেট বানাতে চায়, সে আমেরিকাকে নিয়ে সে চিন্তা ভাবনা করতে চায়, সে পৃথিবীকে নিয়ে তেমন করে চিন্তা ভাবনা একটু কমিয়ে দিতে চায়। সুতরাং বাংলাদেশে যে গত সরকারের সময় যে বাংলাদেশের যে পরিবর্তনটা আসলো, যে বিপ্লবটা হলো, গণ অভ্যুত্থানটা হলো, সেখানে আমরা জানি যে সবাই আমরা জানি যে আমরা আমেরিকার একটা ভূমিকা আছে, পশ্চিমাদের একটা ভূমিকা আছে। সরকারি উপদেষ্টা পরিষদে পশ্চিমা অধ্যুষিত বেশ কিছু উপদেষ্টাকে আমরা দেখতে পাই, এবং সেখান থেকে আমাদের একটা ধারণা হয়েছে যে এটা হচ্ছে পশ্চিমা ব্যাগ। আর আমি একটা কথা বলেছি, এটা আমরা সবাই মোটামুটি এখন জানি যে আমেরিকা থেকে আমাদের গত প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল যে বাংলাদেশে 2 জন মারা গেছে, সেটা CIA কীভাবে জানলো বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কীভাবে জানলো। সো আমরা জানি যে এগুলো কীভাবে আসছে নানাভাবে। না, আমরা জানি যে হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন আগে আমেরিকা থেকে স্টেট ডিপার্টমেন্ট থেকে ইন্ডিয়ার সাথে কথা বলা হয়েছে, তার আগের দিন ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাথে কথা বলা হয়েছে, যেদিন চলে যাবে সেদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাথে কথা বলা হয়েছে, এবং আলটিমেটলি নেগোসিয়েশনের মধ্য দিয়ে হাসিনা কিন্তু দেশ থেকে চলে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডিয়ান যে প্রতিপক্ষ অথবা আমেরিকান যে প্রতিপক্ষ, তারা একই সাথে কাজ করেছে, এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশে কি স্থিতিশীলতা, বাংলাদেশে যাতে কোনো রকমের খুব বেশি ক্ষতি না হয়। যে ক্ষতি হয়েছে সেটা তো হয়েছে, সেটা যাতে আর বেশি না বাড়ায় সেই জন্য তারা কি করেছে, হাসিনাকে উইথড্র করেছে। হাসিনা যদি আরেকটু আগে উইথড্র করতো তাহলে ক্ষতিটা আরেকটু কম হতো। কিন্তু আমরা জানি এটা ছিল একটা যুদ্ধের মতো, না যুদ্ধ পরিস্থিতি, এই পক্ষ আর ওই পক্ষ। হাসিনা যেহেতু বাংলাদেশের রাষ্ট্রের প্রধান ছিল, তার একটা দায়িত্ব ছিল বাংলাদেশকে নিয়ে, মানে সে চেষ্টা করেছে তার মতো করে। আবার যারা বিপক্ষ শক্তি ছিল তাদের একটা মিশন এজেন্ডা ছিল, তারা সেটা বাস্তবায়ন করেছে। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, তাহলে 5ই আগস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কি কেউ কাকে নাহি ছাড় দিবে, এবং শেষ পর্যন্ত হাসিনা ছেড়ে দিয়ে চলে গেছে। এবং আমরা বলেছি যে সেটা একটা ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি সেটা একটা ভালো ডিসিশন ছিল, কারণ হচ্ছে ক্ষতিটা আরও কম হয়েছে। হাসিনা যেহেতু রাষ্ট্রীয় প্রধান, সে চাইলে আরও ক্ষতি হয়তো করতে পারত। সে যেহেতু সেনাবাহিনী তার সাপোর্ট তুলে নিয়েছে, যা কিছু হয়তো বা কন্ট্রোলটা সেই জন্য তাড়াতাড়ি ছুটে গিয়েছে, ঠিক আছে। নয়তো হাসিনার কঠোর হাতে কিন্তু সারা দেশ কি ছিল, কন্ট্রোলের মধ্যে ছিল। সো আমরা যেটা বলছিলাম যে যেহেতু মোদি এবং ট্রাম্পের যে শীর্ষ বৈঠক, সেই শীর্ষ বৈঠকে যেহেতু নতুন একটা জিনিস আসছে সামনে, আবার ট্রাম্প যেহেতু কি চাচ্ছে, গভর্নমেন্টের মধ্যে এফিসিয়েন্সি নিয়ে আসতে চাচ্ছে, লোকজন ছাঁটাই করতে চাচ্ছে, আলটিমেটলি প্রোডাক্টিভিটি বাড়াতে চাচ্ছে। সুতরাং কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বাংলাদেশে হয়তো বা আমেরিকান এম্বাসিটা কি হতে পারে, তাদের সীমিত লোকবল দিয়ে চালানোর চিন্তা হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস হয়ে গেল, এখনও কিন্তু বাংলাদেশে কোনো অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়নি, এবং নিয়োগ দেওয়া হবে কিনা সেটা আমরা জানি না। ডিপেন্ড করছে বাংলাদেশ আমেরিকার কাছে কত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি ট্রাম্পের প্রথম সেশনে বাংলাদেশ আমেরিকার কাছে কোনো গুরুত্বই পায়নি, বাংলাদেশকে নয়াদিল্লি থেকে দেখা হতো। এখন ট্রাম্প যেহেতু একই লোক আছে, তার পলিসি যেহেতু একই রকম আছে, এখানে চেঞ্জ হওয়ার কোনো কারণ না। আর বাংলাদেশ আমেরিকার জন্য কোনো কিছুই না, ঠিক আছে। বাংলাদেশ আমেরিকা গণাতেই ধরে না, ঠিক আছে।
সো বাংলাদেশ শুধু কি আছে, আমি গতবার এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু তারপরেও বলছে বাংলাদেশে কি আছে, সস্তা শ্রমিক আছে, ধুলাবালি ময়লা, লোকজন বেকার, এই তো মিডল ইস্টের শ্রমিক পাঠাই, কিছু টাকা পয়সা পাই, সেগুলো আমরা দেদারসে লুটপাট চালাই। অন্য কিছু হলে আপনার মতামত আমাদেরকে জানাবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বাংলাদেশ এখন ইন্ডিয়া থেকে কন্ট্রোল হবে নরেন্দ্র মোদী এতদিন ধরে। আর আমরা দেখছি গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে, ওয়ার এগেনস্ট টেরোরিজম উইল বি কন্টিনিউড, না, যেটা হচ্ছে জঙ্গিবাদ, মৌলবাদ, যেভাবে মানে মানুষের মানবাধিকারের বিরুদ্ধে যে কাজগুলো হয় সেগুলোর বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে। যদিও আমরা জানি সিংহ যখন কিছু করে তখন কেউ কোনো কথা বলতে পারে না, কিন্তু যখন তেলাপোকা কিছু করে তখন তাকে কিন্তু পা পিছড়ে মেরে ফেলে। আমরা দেখেছি নেতানিয়াহু, ইসরায়েল, মিশর, মানে কোথায় আমাদের ফিলিস্তিনে কি হয়েছে সেগুলোর কোনো বিচার নাই। কিন্তু বাংলাদেশে আরেকটু যদি উল্টাপাল্টা হয় বাংলাদেশের খবর হয়ে যাবে। সেজন্যই আমাদের ইউনুস বলেছে যে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কিছু সহ্য করা হবে না। ঠিক আছে। সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের আগামী কিছু দিন বাংলাদেশে কিন্তু অনেক রকমের পরিবর্তন দেখা যাবে। বাংলাদেশকে ডেফিনেটলি নির্বাচনমুখী হতে হবে, এবং নির্বাচনমুখী হলে এখন যারা বাংলাদেশের মবের রাজত্ব কায়েম করছে তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, যদি না ডিজিএফআই খুব বেশি রকমের ব্যাকিং দেয়। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের যে পলিটিক্যাল দলগুলো আছে যারা ক্ষমতায় আসার দাবিদার, তারা আবার নানা রকমের অভিযোগ নিয়ে আসতে পারে, এবং আলটিমেটলি যারা ডিজিএফআই এর লোক হয়ে অন্যদের কোনো কাজ করবে, নতুন দল তৈরি করার পিছনে লাগবে, তাদের জন্য আবার কি করতে পারে, আমাদের পরবর্তী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সো সবাই সবার সাথে জবাবদিহিতার আওতায় থাকা উচিত। আর অনৈতিক সুবিধা আমি কেন নিব না, আমি কেন কাউকে দিব? সো এখন যদি কেউ দল তৈরি করার চেষ্টা করে সরকারের থেকে, সেটার সুকঠিন প্রতিবাদ আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির করা উচিত। আপনার ভিন্ন মত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।